বাংলাদেশের ইতিহাসে কালোময় অধ্যায় হয়ে থাকবে পিলখানার ট্র্যাজেডির ঘটনাটি। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড হলো 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংঘটিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্তরক্ষী বাহিনী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য 12টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে। সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ ফজলে নূর তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপ থেকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনা প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মইনজু আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না। অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহে জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত 277 জনকেও খালাস দিয়েছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অভিযোগ করে যে এই বিচারগুলিতে আসামিদের পর্যাপ্ত সময় সুযোগ দেওয়া হয়নি। নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য বিচার কাজ সাজানো হয়েছে বলে তারা অভিযোগ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার রেজিমের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি কমিশন গঠনের জন্য জোর দাবি জানানো হতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কমিশন গঠনের অনিচ্ছা জানালেও পরে জনতার চাপের মুখে 2024 সালের 22 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার পুনঃতদন্তের লক্ষ্যে একটি নতুন 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেন। পিলখানায় হত্যাকাণ্ড চলাকালে বাংলাদেশের মিডিয়ায় কোনো খবর আসার আগে ভারতের মিডিয়াতে মেজর জেনারেল শাকিল আহমেদের নিহত হবার খবর প্রচার হলে সেনাবাহিনী ও জনমনে সন্দেহের দানা বাঁধে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের যে তদন্ত আদালত করা হয়েছিল তার দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন। জুলাই অভ্যুত্থানের পরে তিনি এক সংবাদ সম্মেলনে তার তদন্তের সারাংশ তুলে ধরেন। তদন্তে তিনি জানতে পেরেছিলেন বেশ আগে থেকেই আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সাথে এ ব্যাপারে বিডিআর জওয়ানেরা পরিকল্পনা করে আসছিল। 2008 সালের 17-18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতে হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন। বিডিআর হত্যাকাণ্ডের আগে 13 ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর এর ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়েক রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আইয়ুব, মঈন,
রুবেল, মাসুদ, শাহাদত ও জাকির বৈঠক করেন। এর আগে পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন। সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। উইকিলিক্সে উন্মুক্ত হওয়া নথিতে জানা যায় 25 ও 26 ফেব্রুয়ারি শেখ হাসিনা ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর মেননকে সাহায্য চেয়ে বার্তা পাঠান। সোয়াচের অধ্যাপক অভিনাশ পালিওয়াল তার সাম্প্রতিক বইতে জানিয়েছেন, হাসিনাকে উদ্ধার করতে তখন প্রায় 1000 ভারতীয় ছত্রিশ সেনা পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে অবস্থান নেয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে ভারত সতর্ক করে বিদ্রোহী জওয়ানদের ধরার চেষ্টা যাতে না করা হয়, অন্যথায় ভারত সামরিক হামলা চালাবে। এতে জেনারেল মঈন পিছিয়ে আসেন। পদুয়া রৌমারী বর্ডারে বিডিআরের হাতে ভারতের পরাজয় এবং পিতার মৃত্যুর জন্য সেনাবাহিনীর দায় মেটানো ইত্যাদি কারণ অনুমান করা হয় বিদ্রোহের সাথে ভারত আওয়ামী লীগ সম্পর্কের কারণ ব্যাখ্যা করতে।